Welcome students, welcome to my channel Technopedia Live এবং আমি সৌরভ আজকে তোমাদের সঙ্গে। তো আমার চ্যানেলে এই নতুন যে ক্লাস 10 অর্থাৎ যারা তোমরা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, যারা মাধ্যমিক 2021-এ যারা মাধ্যমিক দেবে, তো তাদের জন্য একটি নিউ সিরিজ কিন্তু স্টার্ট হতে চলেছে। ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের যে সিরিজ এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্সের যে টিউটোরিয়াল সিরিজ, তো সেটি কিন্তু স্টার্ট হতে চলেছে আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভে। তো তোমরা প্রত্যেককেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে করে সবার আগে তোমরা এই টিউটোরিয়াল সিরিজের যে লেটেস্ট আপডেট সেগুলো তোমরা পেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নিজেদের স্টাডিটাকে এই লকডাউন সিচুয়েশনের মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসে এগিয়ে নিয়ে যেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক 2021-এর জন্য কিন্তু তোমরা প্রস্তুত করে নিতে পারো। তো এই চ্যানেল কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টিউটোরিয়াল সিরিজ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সাজেশন, সেই সাজেশনও কিন্তু প্রোভাইড করবে। তো আজকের যে আলোচ্য বিষয়, আজকে আমি শুরু করছি ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং তার যে প্রথম অধ্যায় তোমরা প্রত্যেকেই জানো, যেটির নাম কিন্তু পরিবেশের জন্য ভাবনা, এবং এই অধ্যায় সম্পর্কিত আজকে কিন্তু আমি স্টার্ট করছি এবং এই কমপ্লিট চ্যাপ্টারটা কিন্তু কতগুলো পার্টে ডিভাইড করে দেব। তো তোমরা সেই প্রত্যেকটা পার্টকে কিন্তু পেশেন্টলি দেখবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একদম একটা নোট কিন্তু এখন থেকেই তোমরা তৈরি করে নেবে, যেটা কিন্তু তোমাদের ইন ফিউচার অর্থাৎ তোমরা যখন মাধ্যমিক টেস্ট এক্সাম, ফাইনাল এক্সাম দেবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটি অনেকটি হেল্পফুল হবে। এবং এক্ষেত্রে আমি তোমাদেরকে একদম টু দ্য পয়েন্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব, যাতে করে তোমরা খুব অল্প পরিশ্রম করে কিন্তু একটা ম্যাক্সিমাম নাম্বার কিন্তু তোমরা গেইন করতে পারবে এবং যেটি কিন্তু তোমাদের ইন ফিউচার অনেকটি হেল্প করবে। তো দেখো, এক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে পরিবেশের জন্য ভাবনা। তো এই পরিবেশ বলতে দেখো, আমরা জেনারেল ভাবে যেটি বুঝি যে আমাদের চারপাশে আউটসাইড ওয়ার্ল্ড, আউটসাইড সারফেসে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল পরিবেশ। তো এই পরিবেশ এখানে যেহেতু এটা একটি ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের একটি পার্ট, তো এখানে কিন্তু আমরা সেই পরিবেশ বলতে আমাদের যে গাছপালা এই সমস্ত কোনো কিছুর কনসেপ্ট কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব না। হিয়ার অ্যাকচুয়ালি উই অ্যাপ্লাই আওয়ার কনসেপ্ট of the environment in related to that of the physical science, that means যেটা তোমাদের physical sciences সঙ্গে কিন্তু related। so for that case আমরা প্রথম কিন্তু স্টার্ট করব বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস। তোমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে পরিবেশের জন্য ভাবনা, তো এই চ্যাপ্টার কিন্তু একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট বা টপিক বলতে পারো, এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। অর্থাৎ বায়ুমণ্ডল বলতে দেখো যে আমরা আমাদের চারপাশে যে একটা এয়ার যে সারফেসটা দেখতে পাচ্ছি, যেটাকে কিন্তু বলা হচ্ছে বায়ুমণ্ডল। তো এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে কিন্তু কতগুলো লেয়ার কিন্তু রয়েছে, মোটামুটিভাবে 5টি লেয়ার কিন্তু এই বায়ুমণ্ডলে আছে। তো তোমরা দেখতে পাবে আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি সেই 5টি লেয়ার। প্রথম লেয়ারটির নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় লেয়ারটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় লেয়ারটির নাম তোমরা দেখতে পাচ্ছ মেসোস্ফিয়ার, চতুর্থ লেয়ারটির নাম কিন্তু আয়নোস্ফিয়ার এবং পঞ্চম লেয়ারটির নাম এক্সোস্ফিয়ার। তো এই 5টি লেয়ার কিন্তু রয়েছে। এই যে 5টি লেয়ার রয়েছে, এই 5টি লেয়ারের সংক্রান্ত তোমাদেরকে ডিটেলস জানতে হবে এবং এই যে স্টাডিটা তোমাদের টেক্সট বুকে কিন্তু তোমরা দেখবে, এটা একদম একটা হিস্ট্রি, ইতিহাসের মতো করে ব্যাপারটি কিন্তু তোমাদেরকে লেখা আছে। কিন্তু এখানে আমি তোমাদেরকে একদম পয়েন্ট ওয়াইজ ব্যাপারগুলোকে তোমাদের ডিসকাস করবো এবং এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটির থেকে কিন্তু জেনারেলি তোমাদের মাধ্যমিক এক্সামিনেশনে কিন্তু 2 থেকে 3 নাম্বার ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসতে পারে, এর বেশি আসার কিন্তু সম্ভাবনা কম। তো এখান থেকে তোমাদেরকে এমসিকিউর জন্য বা যেগুলোকে তোমরা জাস্ট শর্ট অ্যান্সার টাইপ 2 অথবা 3 মার্কসের যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো থাকে, সেই কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে এখান থেকে প্রিপেয়ার করতে হবে। তো এর জন্য কিন্তু ফার্স্ট দেখো আমি আজকে এখন স্টার্ট করছি ট্রোপোস্ফিয়ারের যে কনসেপ্টটা। তো ট্রোপোস্ফিয়ার বলতে, এবং আরও একটি খুব ইম্পর্টেন্ট বিষয় যেটি আমি তোমাদেরকে বলে রাখি, যেটি আমি তোমাদের প্রোভাইডও করব, যে তোমরা এই যে বেঙ্গলি টার্মগুলোর সাথে সাথে কিন্তু ইংলিশ টার্মগুলোর সাথেও তোমাদেরকে পরিচিতি আনতে হবে, কারণ এগুলো কিন্তু ইন ফিউচার তোমাদের কাজে লাগবে। তো এক্ষেত্রে
বলে রাখি যে ফার্স্ট যে স্তরটি রয়েছে বায়ুমণ্ডলে যেটি হচ্ছে কিন্তু ট্রোপোস্ফিয়ার। তো এই যে ট্রোপোস্ফিয়ার স্তরটি রয়েছে অর্থাৎ যে স্তরে আমরা বসবাস করি, আমরা প্রত্যেককে যে স্তরে বসবাস করি, এই স্তরের প্রথমত দেখো কতগুলো পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশনস কিন্তু এই স্তরগুলোর উপর তোমাদেরকে করতে হবে। তো ফার্স্ট ডিসকাশনটা দেখো এখানে রয়েছে যে এর হাইট কত, দ্যাট মিনস উচ্চতাটা এই স্তরের কত। মোটামুটিভাবে এটি মনে করা হয় যে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে এটি আপ টু 10 কিলোমিটার অবধি কিন্তু এর বিস্তার রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এই রিগার্ডিং তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে ডেটাগুলো মেনলি এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের যে উচ্চতার ডেটাগুলো কিন্তু তোমরা বিভিন্ন বইয়ে কিন্তু ডিফারেন্ট পেতে পারো, এবং এক্ষেত্রে আমি কিন্তু এনসিইআরটি ফলো করি যেটি ন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক। তো সেখানকার ডেটা তোমাদেরকে দিয়েছি, এবং তোমাদের যদি কোনো টেক্সট বুক যেটা তোমরা পড়ছো সেখানে যদি ডেটাটা যদি ডিফারেন্ট থাকে তো অবভিয়াসলি তোমরা কিন্তু সেই ডেটাটাই কিন্তু লিখবে। হ্যাঁ, তবে খুব বেশি যে একটা ডিফারেন্স থাকবে সেরকম কিন্তু কিছু না, অল্প কিছু ডিফারেন্স কিন্তু থাকতে পারে। তো এটি কিন্তু হয়ে থাকে এই ধরনের বিভিন্ন ডেটাগুলো, কারণ এনসিইআরটি একটা স্ট্যান্ডার্ড বুক, তো সেটাকে ফলো করাই আমার মনে হয় ভালো। তো সেই জন্য কিন্তু আমি সেখান থেকে এই ডেটাগুলো ইনপুট দিচ্ছি। তো এরপর দেখো এই যে 5টি স্তর রয়েছে এটি কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। এরপর যেটি রয়েছে যে প্রথম আমরা ট্রোপোস্ফিয়ার নিয়ে আলোচনাটা স্টার্ট করছি। তো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা যেটি রয়েছে আমাদের ভূপৃষ্ঠ থেকে কিন্তু আপ টু 10 কিলোমিটার অবধি কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের বিস্তার রয়েছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ট্রোপোস্ফিয়ার, এখানে কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের আরও একটি নাম রয়েছে যেটি কিন্তু এমসিকিউ বা এখান থেকে কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেন্সও আছে যে ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়, এবং সেখান থেকে বা এই কোশ্চেনটা আসতে পারে যে ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তো সেক্ষেত্রে দেখো বলে রাখবো যে ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। তো তার একটাই কারণ যে এই যে স্তরটি রয়েছে এখানে কিন্তু ঝড় ঝঞ্ঝা এই সমস্ত বজ্রপাত, তো এই ধরনের একটা ক্ষুব্ধতা সৃষ্টি করতে পারে এরকম কিন্তু কিছু বিষয় এই ট্রোপোস্ফিয়ারে ঘটে থাকে। তো সেই জন্যই কিন্তু ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এছাড়া যদি আমাদের যে ওয়াটার সাইকেল অর্থাৎ জলচক্র যেটাকে বলা হয়, তো এখানে দেখো 3 নম্বর পয়েন্ট আমি দেখিয়েছি, তো সেই জলচক্রটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই ট্রোপোস্ফিয়ার। তো জলচক্র বলতে দেখো ইন জেনারেল কেস আমরা যেটা ওয়াটার সাইকেল বলি, হয়তো তোমরা অনেকে পড়েছো পরিবেশ পরিচয়ে, অক্সিজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেল। তো যদি না পড়ে থাকো ব্যাপারটা আমি একটু ডিটেলস এখানে বলছি যে জলচক্র বলতে এই যে সূর্যরশ্মি পড়ছে, সূর্যরশ্মি পড়ার ফলে আমাদের যে আর্থ সারফেস থেকে যে ওয়াটার বডিগুলো রয়েছে সেখান থেকে ওয়াটার ইভাপোরেটেড হচ্ছে অর্থাৎ বাষ্পীভূত হচ্ছে, এবং সেটি বাষ্পীভূত হয়ে গিয়ে কিন্তু আবার সেটি একটা সময় কিছু সার্টেন প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেটি বৃষ্টিরূপে কিন্তু আমাদের ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তো এইভাবে কিন্তু একটা চক্রাকার প্রসেস চলতে থাকছে, এবং সেই যে ওয়াটার সাইকেল, সেই ওয়াটার সাইকেলটা কিন্তু মেনটেন করে এই ট্রোপোস্ফিয়ার, এই স্তরটি কিন্তু এটাকে মেনটেন করে। এবং এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আমাদের যে জীবনদায়ী বিভিন্ন গ্যাস, যেমন তোমার এখানে যদি বলি যে দেখো জীবনদায়ী গ্যাস বলতে যেটা আমরা বুঝি যে অক্সিজেন O2 N2 H2, তো মোটামুটিভাবে এই সমস্ত জীবনদায়ী গ্যাস যেগুলো, হ্যাঁ, এবং কার্বন ডাইঅক্সাইডটাকেও কিন্তু জীবনদায়ী গ্যাস বলা যেতে পারে, কারণ কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আমাদের হিউম্যান বডির জন্য কিন্তু এটা কাজে না লাগলেও কিন্তু এটি অনেকটাই কিন্তু যে প্ল্যান্টস অর্থাৎ যারা উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই কাজে লাগে। তো এই ধরনের ডিসকাশনসগুলো হয়তো তোমরা অনেকে জানো বা জানবে। তো এখানে থেকে তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে জীবনদায়ী গ্যাস যেটা বলা হচ্ছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আছে যে জীবনদায়ী গ্যাস নিচের কোন স্তরটিতে অবস্থান করে। হয়তো তোমাদেরকে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এরকম 4টে তোমাদেরকে অপশনস দিলে, তো সেখান থেকে তোমাদের চুজ করতে হবে। তো জেনারেলি এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে তোমাদের আসে। তো এই ট্রোপোস্ফিয়ার ক্ষেত্রে তাহলে আমরা কি দেখলাম যে জীবনদায়ী যে সমস্ত গ্যাসগুলো রয়েছে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো ট্রোপোস্ফিয়ারে অবস্থান করছে, এবং যে ওয়াটার সাইকেল বা জলচক্র নিয়ন্ত্রণ করছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধমণ্ডলও বলা হচ্ছে, কারণ এই যে লেয়ারটার মধ্যে কিন্তু ঝড় ঝঞ্ঝাটি এই ধরনের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়গুলো ঘটে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই উচ্চতাটা বা হাইটটা কত ট্রোপোস্ফিয়ারের সেটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। এছাড়াও ট্রোপোস্ফিয়ারের আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আরও কিছু স্পেশাল প্রপার্টিস রয়েছে, সেগুলো সম্পর্কেও তোমাদেরকে জানাবো। তার আগে এই প্রশ্নটাকে আমি জাস্ট একটু ইরেজ করে দিচ্ছি। তো এরপর দেখো যে ব্যাপারটি বলছি যে এখানে যেটি রয়েছে
যে এই পয়েন্টগুলির পাশাপাশি তোমাদেরকে আরও একটু যেটা দেখতে হবে যে এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ এবং উষ্ণতা কমতে থাকে। অর্থাৎ যত আমরা এই স্তরে আস্তে আস্তে উচ্চতার দিকে এগোবো, তো ধরো এই যে 10 কিলোমিটার অবধি এর বিস্তারটা রয়েছে, হয়তো আমরা 1 কিলোমিটার, তার উপরে 2 কিলোমিটার উঠলাম, তো এইভাবে আমরা যত হাইট আমাদের বাড়তে থাকবে তত কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাপ এবং উষ্ণতা এই দুটো জিনিস কিন্তু কমতে থাকবে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন্স এমসিকিউ আসে যে তোমাদের এই বিভিন্ন যে 5টা স্তর তোমাদেরকে আগে দেখালাম, তো সেই যে 5টা স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উষ্ণতা এবং চাপের কীরূপ পরিবর্তন হয় সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলতে পারো। তো এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এটি মনে রাখতে হবে যে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি যে যখন তোমার উচ্চতাটা ইনক্রিজ করবে অর্থাৎ উচ্চতা বাড়বে তখন কিন্তু প্রেশার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু টেম্পারেচারটা ডিক্রিজ করবে। এবং কতটা ডিক্রিজ করবে এই মেজারটাও কিন্তু তোমাদেরকে একটু রাখতে হবে, এবং সেটা দেখো এখানে বলেছি যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু হ্রাস পেতে থাকে। এই পয়েন্টটিকে তোমাদের খুব মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু উষ্ণতাটা কিন্তু হ্রাস পেতে থাকে। অর্থাৎ যত তোমার উচ্চতা বাড়তে থাকবে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু তোমার উষ্ণতাটা হ্রাস পাবে। এরপর দেখো যে এই যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, তো এই ট্রোপোস্ফিয়ার, তার আগে আরেকবার দেখো এই পয়েন্টগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে নোট ডাউন করে নাও যে এর উচ্চতাটি কত, একে ক্ষুব্ধমণ্ডল কেন বলে এবং কেন বলা হয়, জলচক্র নিয়ন্ত্রণে কোন স্তর সাহায্য করে, জীবনদায়ী গ্যাস বলতে আমার কি কি অবস্থান রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এবং এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার চাপ এবং উষ্ণতা কমতে থাকে এবং প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু উষ্ণতাটা হ্রাস পেতে থাকে। এটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। এরপর দেখো যেটি বলবো সেটি হচ্ছে যে তোমার যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, এই পোর্শনটা একটু ইরেজ করছি, আশা করছি তোমাদের এটা নোট ডাউন করা হয়ে গেছে। তো এই দেখো এখানে আমার যেটা ট্রোপোস্ফিয়ার রয়েছে, যে ট্রোপোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ারের পরে আমি তোমাদেরকে যে স্তরটির কথা বলেছি তোমরা হয়তো মনে থাকবে, সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, যেটি আমি এর পরেই কিন্তু আলোচনা করব। তো ট্রোপোস্ফিয়ারের পরেই কিন্তু সেই স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই যে দুটি স্তর ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটি স্তরের মধ্যবর্তী যে এরিয়াটি রয়েছে সেই মধ্যবর্তী এরিয়াটিকে কিন্তু বলা হয় ট্রোপোপজ। ট্রোপোপজ। তো এই মধ্যবর্তী এরিয়াটিকে কিন্তু বলা হয় ট্রোপোপজ। এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন্স হয় যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই যে দুটি স্তর রয়েছে এর যে মধ্যবর্তী অর্থাৎ জাস্ট সেপারেশন বিটুইন দিস টু লেয়ার ট্রোপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য ট্রোপোপজ। সো দিস থিংস ইজ অ্যাকচুয়ালি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। কারণ কি তোমাদের এই যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে স্তরটি রয়েছে এই স্তরটি এবং এই স্তরের যে টেম্পারেচার, সেই স্তরের টেম্পারেচার কিন্তু -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে স্তরটি, এই স্তরের টেম্পারেচার কিন্তু তোমাদের মনে রাখতে হবে -56 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু টেম্পারেচার থাকে, যেটি কিন্তু অনেকটাই কম। তো দেখো এরপর যে স্তরটির কথা বলবো সেটি হলো কিন্তু তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার আমরা দেখলাম, এরপর দেখব তার পরবর্তী যে স্তরটি রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা অর্থাৎ এই প্রত্যেকটা স্তরের কিন্তু এর আগে ঠিক তোমাদেরকে যে যে বিষয়গুলো পয়েন্ট আউট করে আমি দেখালাম যে এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু কনসিডারেশন করতে হবে, অর্থাৎ সেই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রেও কিন্তু সিমিলার, এক্ষেত্রেও কিন্তু এই সিমিলার বিষয়গুলোকেই তোমাদেরকে কনসিডার করতে হবে। জাস্ট দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু দেখো এখানেও কিন্তু উচ্চতা কিন্তু 10 কিলোমিটার থেকে 45 কিলোমিটার, অর্থাৎ 0 থেকে যদি ধরি ভূপৃষ্ঠ, তো ভূপৃষ্ঠ থেকে আপ টু 10 কিলোমিটার ট্রোপোস্ফিয়ার, ট্রেন থেকে
10 কিলোমিটার থেকে 45 কিলোমিটার অর্থাৎ 45 কিলোমিটার অবধি পর্যন্ত তোমার কিন্তু রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং ওখানে যেমন ট্রোপোস্ফিয়ারের একটি নাম আমরা দিয়েছিলাম যেটির নাম ছিল ক্ষুব্ধমণ্ডল। কারণ কি ছিল না, সেখানে ঝড় বৃষ্টি এই সমস্ত যে সমস্ত প্রাকৃতিক ঝঞ্ঝা দুর্যোগ বিপর্যয় এইগুলো হয়, তো সেই কারণে ওটির নাম ছিল কিন্তু ক্ষুব্ধমণ্ডল। তো এখানে কিন্তু শান্তমণ্ডল নাম, তার একটাই কারণ যে এখানে ওই ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু দেখতে পাওয়া যায় না, তো সেই জন্যই কিন্তু এটির নাম রাখা হয়েছে শান্তমণ্ডল। এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন্স কিন্তু হয় যে শান্তমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়। এরপর দেখো যে এক্ষেত্রে আমি তোমাদেরকে নোটেশন দিয়ে দেখিয়েছি যে উচ্চতা বৃদ্ধি পেলে আমার ট্রোপোস্ফিয়ারে কি ছিল, যে উচ্চতা বৃদ্ধি পেলে তার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাবে এবং সিমিলার থিং চাপটাও কিন্তু হ্রাস পাবে। এখানে কি দেখো, এরপর থেকে আমি কিন্তু অ্যাকচুয়ালি এই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাই অ্যাকচুয়ালি ইউজ করব। তো এই অংশটা তোমরা একটু সবাই কেয়ারফুলি প্লিজ দেখে নাও। তো এক্ষেত্রে কিন্তু দেখো উচ্চতা আপার অ্যারো মানে কিন্তু এখানে বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন শর্ট আমি তোমাদেরকে ইউজ করছি। ইভেন তোমরাও কিন্তু খাতায় এইভাবে নোট ডাউন করতে পারো, কিন্তু তোমাদের যখন কোনো এক্সামিনেশন তোমরা দেবে সেক্ষেত্রে কিন্তু এইভাবে শর্টের টার্মে তোমরা লিখবে না, সেক্ষেত্রে কিন্তু পূর্ণ বাক্যে তোমরা উত্তরটি লিখবে। তো দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে, যেটি কিন্তু ট্রোপোস্ফিয়ারে ছিল উষ্ণতা হ্রাস পেতে থাকে, এখানে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে কিন্তু চাপটা কিন্তু কমতে থাকে। তাহলে কি দাঁড়ালো যে in a stratosphere when the height is actually increased then the temperature will increase but the pressure will decrease accordingly. So this is for your stratosphere. Now the another thing is that এই যে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার যেটা বলছি, স্ট্র্যাটোস্ফিয়ারে কি আমরা শান্তমণ্ডল দিচ্ছি, এবং এখান থেকে আরো একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোমাদেরকে আমি জাস্ট নিচে মেনশন করেছি যে জেট প্লেন, যে জেট প্লেনগুলো যেহেতু এখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঝঞ্ঝা এই সমস্ত ব্যাপার থাকে না, তো সেই কারণে কিন্তু ফর দ্যাট রিজন এই জেট প্লেনগুলো কিন্তু যাতায়াত করে তোমার এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন যাতায়াত করে। এখান থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন হয় যে জেট প্লেন কোন স্তরে যাতায়াত করে এবং কেন শান্তমণ্ডল বলা হয়, এই কোয়েশ্চেনটিও কিন্তু হয়। যেমন ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয় সেই কোয়েশ্চেনটিও, তার সঙ্গে সঙ্গে কিন্তু কেন শান্তমণ্ডল বলা হয় সেই কোয়েশ্চেনটিও কিন্তু হয়। এছাড়া দেখো এখানে অক্সিজেনের অবস্থানও কিন্তু রয়েছে, যে ট্রোপোস্ফিয়ারে যেমন আমার জীবনদায়ী গ্যাস হিসাবে অক্সিজেনের একটি খুব বড় ভূমিকা আমরা জানি, তো তার অবস্থানটা খুবই বেশি। তো সিমিলারলি কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেও কিন্তু অক্সিজেনের অবস্থান আছে, হয়তো তুলনামূলকভাবে কিছুটা পরিমাণে কম হবে। এছাড়া আরেকটি ব্যাপার যে এর আগে যেটা তোমাদেরকে বললাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তরটি কিন্তু মেসোস্ফিয়ার। তো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এর যে মধ্যবর্তী অর্থাৎ জাস্ট সেপারেশন, the separation between the stratosphere and mesosphere actually termed as stratopause. এই যে দুটোর যে ডিভাইড করে রেখেছে, দুটোকে আলাদা করে রেখেছে যে স্তরটি, তার নাম স্ট্র্যাটোপজ। এইগুলো থেকেও এমসিকিউ কোশ্চেন্স কিন্তু তোমাদের এসে থাকে। এরপর যে ব্যাপারটি বলবো এটি কিন্তু তোমরা খুব ক্লিয়ারলি কনসেপ্টটা তোমরা রাখবে, কারণ এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটি রয়েছে এর সব থেকে ইম্পর্টেন্স যদি বলো সেটা কিন্তু এই ওজোন গ্যাস কিন্তু অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেখানে ওজোন গ্যাসের সিম্বল তোমাদেরকে বলে রাখি যে O3, অক্সিজেনের সিম্বল হচ্ছে O2, সিমিলার থিং ওজোন গ্যাসের সিম্বল হচ্ছে কিন্তু O3। এই ওজোন গ্যাস রিলেটেড কিন্তু একটি কমপ্লিট তোমাদেরকে টিউটোরিয়াল আমি প্রোভাইড করব, এর নেক্সট পার্টেই কিন্তু আমি প্রোভাইড করব। তো সেখানে কিন্তু তোমরা ক্লিয়ার কনসেপ্টটা পাবে। জাস্ট এখানে এটুকু মনে রাখো যে ওজোন গ্যাসের অবস্থান করে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এবং 90% ওজোন গ্যাস কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। এবার বলবো যে এই যে ওজোন গ্যাসগুলোর ফলে কি এফেক্ট হতে পারে, এর কি হতে পারে, এইগুলো কিন্তু আমি তোমাদের পরবর্তী পার্টে বলবো, যেখানে গ্রিন হাউস এফেক্ট, অতিবেগুনি রশ্মি। তো একটু ছোট করে তোমাদেরকে যদি বলে রাখি যে এই যে ওজোন গ্যাস রয়েছে, তোমরা হয়তো জানো যে সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রে যেটা বলছি বা অতিবেগুনি রশ্মি, যে অতিবেগুনি রশ্মিটা কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়ে, যদি পড়তো অ্যাকচুয়ালি যদি এই ওজোন স্তরটা না থাকতো, এই ওজোন গ্যাসগুলো যদি স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান না করতো, তাহলে সেই অতিবেগুনি রশ্মিটা কিন্তু আলট্রাভায়োলেট রেটা কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়তো এবং তার ফলে আমাদের হিউম্যান বডির কিন্তু যে স্কিন ক্যান্সার সেটি কিন্তু একটি বিগ কজ বলতে পারো।
তো সেই স্কিন ক্যান্সারটি হতে পারতো এবং তার সঙ্গে সঙ্গে যেটি আমাদের বর্তমানে হচ্ছে, যেটিকে গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি আমরা বা গ্রিন হাউস এফেক্ট, তো এই ধরনের প্রবলেমগুলো দেখা দিত। তো এই ওজোন গ্যাস এবং গ্রিন হাউস এফেক্ট, আলট্রাভায়োলেট রে, এই নিয়ে কিন্তু ডিটেলস এক নেক্সট পার্টে কিন্তু আমি তোমাদের বলবো। তো আপাতত এর জন্য তোমরা এইটুকু ওভারভিউ কিন্তু তোমরা নিয়ে থাকো স্ট্র্যাটোস্ফিয়ারের, যেটি কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এর পরবর্তী আমি যে স্তরটি সংক্রান্ত বলবো সেটি হলো মেসোস্ফিয়ার। পরবর্তী দেখো বায়ুমণ্ডলের যে স্তরটি সংক্রান্ত বলবো সেটি হলো মেসোস্ফিয়ার, যেটি কিন্তু বলতে পারো থার্ড স্তর। তো এক্ষেত্রে সিমিলারভাবে একই জিনিস আমরা দেখব যে এর উচ্চতা কত। উচ্চতা কিন্তু 45 কিলোমিটার থেকে 45 থেকে 85 কিলোমিটার অবধি, অর্থাৎ ঠিক ট্রোপোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকেই কিন্তু এর উচ্চতা স্টার্ট হচ্ছে। এবং এখানে যে সমস্ত গ্যাসগুলো অবস্থিত সেগুলি হচ্ছে যে অক্সিজেন, নাইট্রোজেন এবং এই যে O2 প্লাস এবং N2 প্লাস, এগুলো কিন্তু অক্সিজেনের আয়ন, এবং NOটা বলে রাখি যে এটি নাইট্রোজেনের অক্সাইড। তো এই রিলেটেডও পরে তোমরা জানবে। তো আপাতত তোমরা, আমার মনে হয় যে সিম্বলটা মনে রাখাই তোমাদের ভালো, NO প্লাস এটি অবস্থান থাকে এবং এটি হচ্ছে নাইট্রোজেনের একটি অক্সাইড, এবং এই প্লাস মানে এইগুলো কিন্তু আয়ন ফর্মে রয়েছে। তো যারা জানো তাদের জন্য ভালো, এবং যারা জানো না তো এই রিলেটেড কিন্তু ডিটেলস ডিসকাশন সেগুলো তোমাদের এরপরে আছে, তো সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো এখন বলে রাখি যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, অর্থাৎ এই যে মেসোস্ফিয়ার, এখান থেকেও কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হয়, এটিকেও কিন্তু তোমরা স্টার মার্ক করতে পারো যে মেসোস্ফিয়ারকে কিন্তু বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয়, কারণ এখানকার টেম্পারেচার কিন্তু খুবই লো, একদম নেগেটিভ টেম্পারেচার। তো সেই জন্য এটি কিন্তু শীতলতম স্তর। তাহলে এক্ষেত্রে দেখো একটা কনসেপ্ট আমরা অ্যাপ্লাই যদি করি যে উচ্চতা যদি আমরা বাড়াই তাহলে কি হচ্ছে, জেনারেলি আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটি শীতলতম স্তর, সো সেই জেনারেল সেন্স থেকে আমরা বলতে পারি যে উষ্ণতা কিন্তু আমার কমবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চাপও কিন্তু ডিক্রিজ করবে, অর্থাৎ কমবে। তো এক্ষেত্রে দেখো আমি সিমিলারভাবেই নোটেশন দিয়ে সেটা দেখিয়েছি যে উচ্চতা আমার ইনক্রিজ করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা আমার ডিক্রিজ করছে এবং চাপও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ডিক্রিজ করছে। তো এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা প্রত্যেককে একদম এই সিমিলার ফ্যাশনে কিন্তু তোমরা পয়েন্টগুলোকে নোট ডাউন করবে। এখানে কিন্তু আমি তোমাদেরকে একদম হিস্ট্রিক্যাল ওয়েতে কিন্তু লেখাবো না, তার কারণ একটা সমস্ত ব্যাপারটা কিন্তু বইয়ে দেওয়া আছে। তো আমি এখানে তোমাদেরকে একদম টু দ্য পয়েন্ট কী কী টপিক পার্টিকুলার তোমাদেরকে পড়তে হবে সেই ডিটেলসগুলো তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবো, এবং সেইগুলো পড়ে কিন্তু তোমরা একদম ইন ডিটেলসে সমস্ত ব্যাপারটাকে কিন্তু তোমাদেরকে একদম ওভারভিউটাকে তোমাদের মাথার মধ্যে রাখতে পারবে, এবং সেক্ষেত্রে তোমরা সেটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল হবে। এবং কতটা বেনিফিশিয়াল হচ্ছে সেটা কিন্তু তোমরা যে কোনো একটি টেস্ট দেওয়ার পর কিন্তু বুঝতে পারবে, এবং অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু আমার চ্যানেলে জানাবে। তো এরপর দেখো যে ব্যাপারটি বলবো যে আমরা এর আগে যেমন পড়লাম যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে আলাদা করে রাখছে যে স্তরটি সেটির নাম ট্রোপোপজ। আমার ট্রোপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার যে স্তরটিকে আলাদা করে রাখছে যে স্তরটি তার নাম স্ট্র্যাটোপজ, এবং এক্ষেত্রে মেসোস্ফিয়ার এবং তার পরবর্তী স্তর আয়নোস্ফিয়ার। তো এর যে মধ্যবর্তী যে স্তরটি রয়েছে মেসোপজ, তো দেখো এখানে আমি একদম স্পষ্ট করে লিখেছি, হয়তো এটি বুঝতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে। এবং এই যে মেসোপজ, এখান থেকে আরেকটি কোশ্চেনও আসে যে মেসোপজ যে লেয়ারটি রয়েছে এর টেম্পারেচার কত। তো বলে রাখি টেম্পারেচার কিন্তু আগেই বলেছি মাইনাসে, তো -92°C মতো টেম্পারেচার থাকে। এবং আবারও বলছি যে এই সমস্ত ডেটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য এনসিইআরটি। তোমরা কিন্তু ডিফারেন্ট বুকসে কিন্তু স্লাইড ডিফারেন্স পেতে পারো, কিন্তু হ্যাঁ অবশ্যই এটা কখনো -110 হবে না। হয়তো কোথাও 90 পেতে পারো, কোথাও 91 পেতে পারো, আবার কোথাও 93, 4 আপ টু 95 হার্ডলি কিন্তু যেতে পারে এই ডেটাটি। এর বেশি যদি কোথাও ডেটা থাকে অবভিয়াসলি সেই ডেটাটা কিন্তু ভুল ডেটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু তোমাদের মেসোস্ফিয়ার সংক্রান্ত। এর পরবর্তী যে স্তরটি বলবো সেটি তোমরা অবশ্যই বুঝতে পারছো, সেটি হচ্ছে কিন্তু আয়নোস্ফিয়ার। এবং এই যে আয়নোস্ফিয়ার স্তরটি, এই আয়নোস্ফিয়ার স্তরটির কিন্তু একটি বিশেষত্ব কিন্তু রয়েছে। কারণ হচ্ছে যে এই আয়নোস্ফিয়ার স্তরটিকে কিন্তু তোমাদেরকে একটু স্পেশাল অ্যাটেনশনও কিন্তু দিতে হবে। তার একটাই কারণ যে আয়নোস্ফিয়ার স্তরে যে বেতার তরঙ্গ প্রতিফলনের একটি ব্যাপার থাকে, এবং জাস্ট আমি তোমাদেরকে এটি দেখাবো। তো জাস্ট এই পোর্শনটা একটু আমি ইরেজ করে দিচ্ছি। এখন যেটি বলবো সেটি হলো আয়নোস্ফিয়ার সংক্রান্ত তোমাদেরকে বলবো।
তো এই আয়নোস্ফিয়ার থেকে তোমাদেরকে যে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে, সেগুলি হচ্ছে প্রথমেই বলবো আয়নোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 85 কিলোমিটার থেকে কিন্তু 500 কিলোমিটার হচ্ছে আয়নোস্ফিয়ারের উচ্চতা। এরপর রয়েছে যে আসছে এর উষ্ণতা। তো এর উষ্ণতা কিন্তু অনেকটাই হাই, কারণ হচ্ছে যেটি অনেকটা উঁচুতে অবস্থিত বটে। এই এর উষ্ণতা কিন্তু তোমার 1200 ডিগ্রি সেন্টিগ্রেড মতো কিন্তু এর উষ্ণতা এখানে রয়েছে। এবং যেহেতু এটা একটি হাইলি একটা টেম্পারেচার, এই যে তোমার লেয়ারটা রয়েছে, তো এই লেয়ারটার যেহেতু টেম্পারেচারটাও ভেরি হাই, তো ন্যাচারালি এর যে কালারটা কিন্তু ব্ল্যাকিশ দেখায়। তো সেই জন্য বর্ণটা কিন্তু কালো। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স অনেক সময় এসেছে এমসিকিউ, তো সেই জন্য এটা মেনশন করলাম। এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আর মেরুজ্যোতি দেখা যায়। এই দুটো পয়েন্ট তোমরা এখন জাস্ট বুঝে নাও। এরপর আমি তোমাদের বলবো যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এই কনসেপ্টটা কি। দেখো, আমাদের যে পৃথিবী পৃষ্ঠ রয়েছে, আমাদের এটি আর্থ সারফেস রয়েছে। তো তোমরা প্রত্যেককে জানো, এই যে আমরা মোবাইলে যখন কথা বলি, একটা জায়গা থেকে আমরা কথা বলছি, অন্য একটা ফার ডিস্টেন্সে কিন্তু আরেকটি সেখানে রিসিভার রয়েছে, আর একটি মানুষ রয়েছে। তোমরা এটি আরও ভালো করে বুঝবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো ব্যক্তির মধ্যে এখানে কনভারসেশন কিন্তু হচ্ছে। তো একজন কথা বলছে আর একজন যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়্যার্ড কানেকশন নেই বা কোনো তারের মধ্যে দিয়ে কিন্তু কানেক্টিভিটিটা আমার যাচ্ছে না। এখানে কিন্তু কানেক্টিভিটিটা পুরোটাই যাচ্ছে ওয়্যারলেস কানেক্টিভিটি, এবং এই কানেক্টিভিটিটা কিন্তু মেনটেন করছে থ্রু স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু এই কানেক্টিভিটিটা আমার মেনটেন হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়, আমরা একটা তরঙ্গ আমরাকে পাঠাচ্ছি এবং সেখান থেকে এই যে লেয়ারটা আয়নোস্ফিয়ার, এই লেয়ার থেকে সেটি রিফ্লেক্টেড ব্যাক অর্থাৎ প্রতিফলিত হচ্ছে। রিফ্লেকশনের পর কিন্তু আবার সেই পার্টিকুলার সেন্ডারের কাছে যাচ্ছে, এবং এই যে কোথায় যাবে, কোন সেন্ডারের কাছে, কোন সেন্ডার থেকে পার্টিকুলার কোন রিসিভারের কাছে যাবে, তুমি যে ব্যক্তিকে পার্টিকুলারলি ফোন করো সেই ব্যক্তির কাছেই কিন্তু যায়, অন্য কারোর কাছে কিন্তু যায় না। বা ন্যাচারালি মাঝে মাঝে যায়, কিন্তু সেই কনসেপ্টটা কিন্তু আলাদা। তো পার্টিকুলার কোথায় যাবে তার জন্য কিন্তু আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন, সেখানে কিছু মেশিনারি পার্টস রয়েছে, তারা সেটা মেনটেন করে। তো এক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে যে ধরো আমার এই আর্থ সারফেসের এটি হচ্ছে একটি ট্রান্সমিটার, যেগুলোকে জেনারেলি টিএক্স দিয়ে অ্যাকচুয়ালি ডিনোট করা হয়। এগুলো তোমাদের বোঝার ব্যাপার না অ্যাকচুয়ালি। তো এখানে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর রয়েছে। তো ঠিক এরকমভাবে একটি স্তর হচ্ছে তোমার এই আয়নোস্ফিয়ার। তো আমি আয়নোস্ফিয়ারটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে এখানে ডিনোট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটাই ধরো আয়নোস্ফিয়ার। তো এখান থেকে আমি একটাকে দিলাম বেতার তরঙ্গ, এবং সেটি রিফ্লেক্টেড ব্যাক হয়ে আরেকটি অংশে কিন্তু পৃথিবীর পৌঁছাবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যদি আমি এখান থেকে একটা কিছু দিই, তো রিফ্লেক্টেড ব্যাক করে এই জায়গাতে পৌঁছাবে। তো এইভাবে যে বেতার তরঙ্গ প্রতিফলনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে হয়ে থাকে। তো এই বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার থেকে। এখান থেকে তোমরা ধরে রাখতে পারো যে এই ধরনের কোয়েশ্চেন্স তোমরা কিন্তু কোনো না কোনো এক্সামে তোমরা পাবেই, অবশ্যই তোমরা পাবে। হতে পারে সেটা তোমাদের স্কুলের যে টেস্ট টার্মিনাল হচ্ছে, বা তোমাদের কোনো যে কোনো ধরনের এক্সাম, কারণ হচ্ছে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়, এটিও কিন্তু এই যে বেতার তরঙ্গ প্রতিফলনের কনসেপ্ট, এই কনসেপ্টটা থেকেই কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমার বিল্ড আপ করছে। তো এই যে ইম্পর্টেন্স পয়েন্টস, এগুলো তোমাদেরকে আয়নোস্ফিয়ার থেকে কিন্তু জেনে রাখতে হবে, এবং এটি তোমরা প্লিজ নোট ডাউন করে রাখো। কারণ যদি তোমরা এটা নোট ডাউন না করো, তাহলে কিন্তু ব্যাপারটি তোমাদের কিন্তু আসবে না, সেই ধরা বাঁধা তোমাদের সেই ইতিহাসের মতোই কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানকে কিন্তু পড়তে হবে। তো এরপর যেটা আমরা যাব সেটি হচ্ছে একদম সর্বশেষ স্তর, এবং এই পাঠের এটি হচ্ছে শেষ। এর পরবর্তী পাঠের ভিডিও আমি, এর পরবর্তী অংশটা আমি আলাদা পাঠে তোমাদেরকে আপলোড করব। তো তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে, এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ এই চ্যানেলটি কিন্তু তোমাদের যে মাধ্যমিক এক্সামিনেশন তোমরা দেবে, আপকামিং এক্সামিনেশন, তো এর জন্য কিন্তু একটি খুব বড় ভূমিকা কিন্তু তোমাদের পালন করবে। একটু হাইয়েস্ট মার্কস কিন্তু অ্যাচিভ করতে হবে তোমাদেরকে, কারণ লাইফে অনেকটা পথ এগোতে হবে। তো দেখো, এর পরবর্তী যে স্তরটির কথা তোমাদেরকে বলবো সেটি হলো এক্সোস্ফিয়ার। এটি কিন্তু বলতে পারো একদম সর্বশেষ স্তর। তো সেই জন্য কিন্তু এর উচ্চতা দেখো এখানে রাখা হয়েছে মোর দ্যান 500 কিলোমিটার, অর্থাৎ আমার এর আগের স্তরটি অর্থাৎ মেসোস্ফিয়ার ছিল 500 কিলোমিটার অবধি। তো 500 কিলোমিটারের পর থেকে পুরোটাই কিন্তু এক্সোস্ফিয়ার। এই স্তরের যে টেম্পারেচার বা উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, মোটামুটি মেসোস্ফিয়ারের মতনই। এবং এই স্তরে কিন্তু আমার কোনো
অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন বা নাইট্রোজেন অক্সাইড এই ধরনের কোনো কিছু গ্যাস কিন্তু এখানে থাকে না। এখানে শুধুমাত্র কিছু হালকা গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম এইগুলো কিন্তু তোমার অবস্থান করে এবং সেই জন্য অ্যাকচুয়ালি এই যে এক্সোস্ফিয়ারটাকে তোমরা যেটাকে আমরা বলে থাকি যে স্পেস যেটাকে বলি না, অনেক সিনেমাতে তোমরা দেখে থাকবে যে মানুষগুলো স্পেসে গেলে পুরো ভেসে থাকে, কারণ সেখানে ল্যাক অফ গ্র্যাভিটি অর্থাৎ গ্র্যাভিটি থাকে না বলেই এই ধরনের ব্যাপারটি ঘটে থাকে। তো এখানে হালকা গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম এইগুলি অবস্থান করে। এছাড়া এখানে স্যাটেলাইট এবং স্পেস স্টেশন অর্থাৎ এই যে একটু আগে তোমাদের মেসোস্ফিয়ার যখন বলছিলাম তখন যে বেতার তরঙ্গ প্রতিফলনের যে কনসেপ্টটা বললাম যে স্যাটেলাইট কমিউনিকেশনস হচ্ছে, তো সেই স্যাটেলাইটগুলো বা বিভিন্ন স্পেস স্টেশন যেগুলো আমাদের প্রত্যেকটা কান্ট্রির অনেক স্পেস স্টেশনস রয়েছে, তো সেইগুলো কিন্তু প্রত্যেকটা অবস্থান করেই এক্সোস্ফিয়ার। তো এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন্স তোমাদের আসে, বা এই যে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস অবস্থান করে নিম্নলিখিত কোন স্তরটিতে, এটিও কিন্তু আসছে। এই দুটো কিন্তু এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু তোমার এতটাও ইম্পর্টেন্স না। তো এই গেল তোমার বায়ুমণ্ডলের যে সমস্ত স্তর যেগুলো বললাম যে 5টি স্তর, সেই 5টি স্তরের ডিটেলস তোমাদেরকে এবং কোন কোন জায়গাগুলো পার্টিকুলার এখান থেকে পড়তে হবে সেগুলো তোমাদের কিন্তু আমি বলে দিলাম। এরপর তোমাদের যেটাই আসবো সেটি অবশ্যই আমার পরবর্তী পার্টে আমি আপলোড করব। এই পার্টে কিন্তু এইটুকুই, এবং পরবর্তী পার্টে তোমাদেরকে ওজোন স্তর, গ্রিনহাউস এফেক্ট, আলট্রাভায়োলেট রে, তার এফেক্ট, কজ, কেন হয়, কি কি ক্ষতি হতে পারে, তো এই সমস্ত ডিটেলস ডিসকাশনসগুলো কিন্তু হবে।